গুড মর্নিং সবাই। আজকে সকাল থেকেই কিন্তু কলকাতায় বেশ বৃষ্টি হচ্ছে। আমার আজকে BMW G310Rটা নিয়ে সার্ভিস সেন্টারে যাওয়ার কথা। সকাল 10:30টায় যদিও বুকিং ছিল, তখনই বাইকটা নামিয়েছিলাম। তারপরে এমন বৃষ্টি শুরু হলো, আর খুব একটা সার্ভিস সেন্টারে যেতে পারলাম না এই বৃষ্টিটার জন্য। কারণ বৃষ্টিটা তখন বেশ জোরে পড়ছিল। আমি ঘরের ভেতরে গিয়ে বৃষ্টিটা থামার অপেক্ষা করতে থাকলাম। 6 hours later মোটামুটি 3টে নাগাদ দরজাটা খুলে দেখলাম না, ফাইনালি বৃষ্টিটা কমেছে। এইবার চটপট গাড়িটাকে মুছে নিই, কারণ গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়তে হবে। এরকম একটা মাইক্রোফাইবার আমার গাড়ির জন্য রাখাই ছিল, কারণ এটা দিয়ে আমি রোজ রাতেই গাড়িটা একবার মুছে রাখি বাইরে থেকে এসে। তো সেটা দিয়ে সবার আগেই সিটটা মুছে নিলাম। ভাবলাম যে সার্ভিস সেন্টার আর কি ধোয়াবো, এখানেই তো বৃষ্টি সারাদিন গাড়িটাকে বেশ ভালো মতো ধুয়ে দিয়েছে। যাই হোক, যতটা আমার দ্বারা মোছা সম্ভব হলো সেই জিনিসগুলো ভালো করে মুছে নিলাম, যাতে জল কাদা গাড়িটার মধ্যে লেগে না থাকে। কারণ গাড়ি যদি নোংরা বা ময়লা থাকে আমার খুব মাথা গরম হয়, তাই কোথাও বেরোনোর আগে একবার করে গাড়িটা মুছে নেওয়া হয়। মাইক্রোফাইবার কাপড় দিয়ে মোছার একটাই সুবিধা হলো, গাড়িতে যদি ছোট ছোট কোনো বালি বা ধুলো থাকে সেগুলোর জন্য বডিতে স্ক্র্যাচ পড়ে যায় না এই কাপড়টা দিয়ে মুছলে। ব্যাপারটা কিছুক্ষণ মোছার পরেই দেখলাম বৃষ্টি যদিও এখনো হচ্ছে, আবার মোছাটা খুব একটা ফায়দা হলো বলে আমার মনে হয়। অলমোস্ট মোছা কিন্তু কমপ্লিট। এইবার ভেতরে গিয়ে ডকুমেন্টেশনগুলোকে গুছিয়ে নিতে হবে। গাড়ি কেনার সময় যেই কাগজগুলো দিয়েছিল সেই ফাইলটা নিয়ে নিলাম, কারণ এটা ফার্স্ট সার্ভিস, কী দরকার লাগবে বলা তো যায় না, তাই পুরো ফাইলটাই ধরে চটপট ব্যাগে ঢুকিয়ে নিলাম। এর মধ্যে গাড়ির যাবতীয় কাগজপত্র রয়েছে। এবার সার্ভিস সেন্টারে কোনটা দরকার লাগবে দেখা যাক। আবার বৃষ্টি নেমে পড়বে এই ভয়টা নিয়েই ঝটপট চাবিটা নিয়ে নিলাম চাবি রিং থেকে। আমি একা নয়, আমার সাথে আজকে তন্ময় যাবে, তাই তন্ময়ের জন্য একটা হেলমেট নিয়ে নিলাম। দেখেছো, আবার সিটটা কিন্তু ভিজে গেছে অলরেডি বৃষ্টি পড়ে। ফার্স্ট সার্ভিসটা হয়নি বলেই হয়তো চাবি অন করার পরেও মিটারটা এরকম ব্ল্যাঙ্ক হয়ে থাকতো বেশ কিছুক্ষণ। গাড়িটা কেনার সময় শোরুম থেকে বলেছিল ফার্স্ট সার্ভিসটা 500 থেকে 1000 কিলোমিটারের মধ্যে যাতে করিয়ে নিই, কিন্তু কাজের চাপে ফার্স্ট সার্ভিসটা করাতে অনেকটাই লেট হয়ে গেল। দেখো অলরেডি 1642.7 কিলোমিটার হয়ে গেছে। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমিও চটপট একটা হেলমেট পরে রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। যদিও আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু ভাবলাম থাক, দেরি করলে যদি আরও বেশি জোরে নেমে যায়, তো বেশি দেরি না করে চটপট বেরিয়ে পড়া যাক। ওদিকে তন্ময়ও বললো অলরেডি চলে এসেছে। যদিও ও গলফগ্রিনে দাঁড়িয়ে আছে, ওকে গলফগ্রিন থেকে তুলে তারপরে আমরা যাব সার্ভিস সেন্টারের দিকে। আপাতত পেছনে কেউ নেই, তাই ভিডিওটা এখানেই বন্ধ করলাম। গলফগ্রিনে পৌঁছে দেখি তন্ময় অলরেডি দাঁড়িয়ে আছে। বললাম হেলমেটটা খুলে চটপট পরে নে, আর জলদি জলদি উঠে পড়, বৃষ্টিটা শুরু হওয়ার আগেই সার্ভিস সেন্টারে কিন্তু পৌঁছাতে হবে। তন্ময় পেছনে বসাতেই ওর হাতে ক্যামেরাটা দিয়ে আমি বাইকটা নিয়ে এগিয়ে চললাম সার্ভিস সেন্টারের দিকে। যদিও আমরা দুজনের মধ্যে কেউই চিনি না সার্ভিস সেন্টারটা কোথায়। তো সার্ভিস সেন্টারের যে রিসেপশনিস্ট মেয়েটা ছিল, ও আমাকে লোকেশান পাঠিয়েছিল আর বলেছিল যে এটা সায়েন্স সিটি ক্রস করে বাসন্তী হাইওয়ের দিকে আসতেই একটুখানি এগোলেই পেয়ে যাবেন সার্ভিস সেন্টারটা। আমি বললাম যে ঠিক আছে, আপাতত সায়েন্স সিটি অবধি যাই, তারপরে নয় গিয়ে আপনাকে একবার ফোন করে আমরা জিজ্ঞাসা করে নিচ্ছি কোথায় আছে অ্যাকচুয়াল সার্ভিস সেন্টারটা। অভিষিক্তার মোড় থেকে বাদিক নেওয়ার পরেই রুবি আসার একটু আগেই দেখলাম আবার বেশ জোরে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তাই ভাবলাম মেট্রোর এই ব্রিজটার নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করে নিই, কারণ এরকম বৃষ্টিতে যেতে থাকলে পুরোটা ভিজে যাব। বৃষ্টিটা খুবই জোরে পড়ছিল, এই জন্য দেখলাম আমার মতো আরও কয়েকজন বাইক নিয়ে এই শেডের তলায় দাঁড়িয়েছিল যাতে ভিজে না যায়। আর ওদিকে দেখি তন্ময় ফোনে কিছু একটা করছে। আমি ভাবলাম আমি দাঁড়িয়ে থেকে কি করব, তাই চটপট একটা টাইম ল্যাপসের ভিডিও নিয়ে নিলাম। রাস্তা দিয়ে গাড়ি চলছে যেমন গতিতে, আকাশ থেকে প্লেনটাও যাচ্ছিল তেমনই গতিতে। আবারও বৃষ্টিটা কিছুটা কমায় আমরা দুজন বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর তন্ময়কে বললাম আপাতত ফোনটা রেখে দে, বাইকটা নিয়ে আমরা বাসন্তী হাইওয়েতে অলমোস্ট চলে এসেছি। এখনও বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়েই যাচ্ছে। তো এইখানে এই আসার পর ফোন করার পর বললো সামনে একটুখানি এগিয়ে আসলে ইটালিয়ান মার্বেল পড়বে, ওই ইটালিয়ান মার্বেল থেকে বাঁ হাতে আমাদের ঢুকতে হবে। অবশেষে আমরা ইটালিয়ান মার্বেলের সামনে চলে এসেছি। এবার যেহেতু ছাড়িয়ে চলে গেছিলাম, তাই ঘুরিয়ে নিয়ে ডান দিকে ইটালিয়ান মার্বেলের পাশ থেকে সোজা ঢুকে আসলাম।
আমি বললাম কতটা আসতে হবে, বললো সোজা আসুন, দেখবেন কিয়ার একটা সার্ভিস সেন্টার আছে, সেই কিয়া সার্ভিস সেন্টার থেকে আপনাকে বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তাটায় ঢুকে যেতে হবে। এই এরিয়াটায় ঢুকে দেখলাম যে প্রচুর সার্ভিস সেন্টার কিন্তু রয়েছে এই এরিয়াটায়, আর প্লাস মার্বেলের দোকানও রয়েছে অনেক। প্রথমেই ডান হাতে পড়লো নিসান, তারপরে একটুখানি এগিয়ে আসার পর দেখতে পেলাম যে হ্যাঁ কিয়ার সার্ভিস সেন্টারটাও তো চোখে পড়েছে। কিয়া সার্ভিস সেন্টারটা ছিল বাঁ হাতে। বলেছিল সার্ভিস সেন্টারটা ক্রস করেই বাঁদিকে একটা রাস্তা চলে এসছে, ওই রাস্তা থেকে সোজা আসতে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম সামনে কাউকে একটু জিজ্ঞাসা করে নিই। এখানে বিএমডব্লিউ সার্ভিস সেন্টারটা কোথায়? বিএমডব্লিউ কাকার বলা রাস্তা দিয়েই আবার বাইকটা নিয়ে এগিয়ে চললাম, কিন্তু দূর দূর অবধি আমি বিএমডব্লিউ সার্ভিস সেন্টার কিন্তু দেখতে পাচ্ছি না। বিএমডব্লিউ সার্ভিস সেন্টারটা এদিকে। মনে হচ্ছে সামনের দিকের এই গলিটায় ঢুকলেই হয়তো পেয়ে যাবো সার্ভিস সেন্টারটা, দেখা যাক। বিএমডব্লিউ সার্ভিস সেন্টারটা কোথায়? গলি গলি দিয়ে যেতে যেতে অনেকক্ষণ ধরে রাস্তা আর শেষ হচ্ছে না, তো তন্ময়কে বললাম আর কতটা ভেতরে। তন্ময় বললো আমিও তো জানি না ভাই, ফার্স্ট টাইমই আসছি। তো কিছুটা সামনে যেতেই মনে হলো দেখতে পেলাম বিএমডব্লিউর লোগো। এই তো অবশেষে চলে এসেছি ওএসএল প্রেস্টিজ সার্ভিস সেন্টার। বাইক এদিকে একদম সোজা। টাটা সার্ভিস সেন্টারটা ক্রস করার পরেই নাকি বিএমডব্লিউর বাইকের সার্ভিস সেন্টারটা। সার্ভিস সেন্টারটার সামনে দাঁড়াতেই সিকিউরিটি দাদা এসে বললো বাদিকে গাড়িটা রেখে দিন আর ভিডিওটা বন্ধ করে দিন, ভেতরে ভিডিও করা অ্যালাউড না। বাইকটা ওখানে জমা করে ভেতরে চলে আসলাম। ভেতরে এসে আমরা দুজন বসার পরেই তন্ময়কে বললো দাদা কী নেবেন, তো তন্ময় একটা কফি অর্ডার করেছিল আর আমাকে এরকম একটা জলের বোতল দিয়ে গেল। কিছুক্ষণ পরে নিয়ে চলে আসলো মোস্ট হার্ট ব্রেকিং জিনিসটা। ফার্স্টে পেপারটা দেওয়ার পর আমি তো সব প্রাইসিংগুলো দেখে অবাক হয়ে গেলাম যে কত টাকা খরচা। তারপরে দেখি উমা 11,772 টাকা বিল করেছে। দাদা বলল এটা বিল নয়, এটা হচ্ছে আমরা এস্টিমেট দিয়েছি, এবার আপনি বলুন কি কি করাবেন। আমি বললাম এক্সট্রা কিচ্ছু করাবো না, শুধু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবে, অয়েল ফিল্টারটা চেঞ্জ করবে আর ব্রেক ফ্লুইডটাকে অ্যাডজাস্ট করে দেবে, আর বিএমডব্লিউর যে ইস্যু সফটওয়্যার আপডেট আছে ওটা করে দেবে। দাদা বলল এরকম 2টো বোতল লাগবে, কারণ তোমার গাড়িতে 1.7 লিটার লাগে। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেই তারপরে দাদা সফটওয়্যার আপডেটে বসিয়ে দিল, বললো ইস্যুর এই সফটওয়্যার আপডেটটাতে তোমার অনেক কিছু চেঞ্জেস হয়ে যাবে। সফটওয়্যারটা আপডেট করে নেওয়ার পর দাদা বললো যে যাই আমি একবার গিয়ে টেস্ট রাইডটা নিয়ে দেখে আসি যে সব ঠিকঠাক আছে কিনা। দাদা টেস্ট রাইডটা নিয়ে আসার পর আমাকে বললো যাও একবার তুমি চালিয়ে দেখে নাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সবার ফার্স্ট যেটা চোখে পড়লো, চাবিটা অন করার পর আজকে মিটারটা তাড়াতাড়ি চলে এসছে। দাদাকে বলাতে পুরনো ইঞ্জিন অয়েলটা প্যাক করে দিয়ে দিল। ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, ব্রেক ফ্লুইড আর সফটওয়্যার আপডেট করতে মোটামুটি আমাদের খরচা হয়েছিল ওই 6,500 টাকা মতো। দাদাকে বললাম ঝটপট আমাদের পেমেন্টটা নিয়ে নাও, বৃষ্টিটা শুরু হওয়ার আগে বেরিয়ে পড়ি, না হলে আবার আটকে যাব। পেমেন্ট করেই ফিডব্যাক ফর্ম নিয়ে পুরনো ইঞ্জিন অয়েলটা নিয়ে উঠে পড়লাম আজকের মতো। ফিডব্যাক ফর্ম সাবমিট করার সাথে সাথেই ফোনে মেসেজ চলে এলো। ঝটপট বিলটাকে ব্যাগের ভেতর ঢুকিয়ে নিয়ে বৃষ্টিটা শুরু হওয়ার আগেই বেরিয়ে পড়লাম দুজনে মিলে। তন্ময়কে বললাম একটু ধরে বস, ট্রেনে দেখি গাড়িটার টান ফান কিছু চেঞ্জ হয়েছে কিনা। ইঞ্জিন সাউন্ড তো হালকা চেঞ্জ হয়েছে বুঝলাম, আর টানও বেড়েছে আগের থেকে একটুখানি। দাদা বললো তোমার নেক্সট সার্ভিসের কোটা হচ্ছে 10,000 কিলোমিটার বা 1 ইয়ার, যেটা আগে হবে সেটাই। 10,000 কিলোমিটার হলে আমাকে ব্রেক শু চেঞ্জ করতে আরেকবার আসতেই হবে।
আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।